আজকের লেকচারে আমরা ফিজিক্স সেকেন্ড পেপারের প্রথম অধ্যায় থার্মোডাইনামিক্স বা তাপগতিবিদ্যা নিয়ে কথা বলবো। এবং থার্মোডাইনামিক্স নিয়ে কথা বলে প্রথমে যেটা নিয়ে কথা বলতে হয় সেটা হচ্ছে তাপ। তাপ এক প্রকার শক্তি, আর শক্তির একক যেহেতু জুল, সো তাপের একক হচ্ছে জুল। তাপের এককের পর যে জিনিসটা আমাদের পড়তে হবে সেটা হবে তাপের প্রবাহ। সো ধরে নাও পি একটা বস্তু দেওয়া আছে এবং এখানে কিউ একটা বস্তু দেওয়া আছে। বলা হচ্ছে যে পি যে বস্তুটা আছে এখানে তাপের পরিমাণটা হচ্ছে 100 জুল, আর কিউ যে বস্তুটা দেওয়া আছে এখানে তাপের পরিমাণ 500 জুল। এখন কোশ্চেন হচ্ছে যে তাপের প্রবাহ কোন দিকে হবে, পি থেকে কিউ এর দিকে না কিউ থেকে পি এর দিকে। সো আসলে তাপের পরিমাণ দেখে কখনোই বলা সম্ভব না যে তাপের প্রবাহটা কোন দিকে হবে। তো এটার জন্য আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে তাপমাত্রা। ধরে নেই আমাদের কাছে তাপমাত্রা দেওয়া আছে পি বস্তুর জন্য 50 ডিগ্রি সেলসিয়াস এবং কিউ বস্তুর জন্য 40 ডিগ্রি সেলসিয়াস। এবং সবসময় মাথায় রাখবা যে উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রার দিকে তাপের প্রবাহ ঘটে। কি বললাম? উচ্চ তাপমাত্রা থেকে, তার মানে পি তাপমাত্রা বেশি, সো তাপের প্রবাহ ঘটবে পি থেকে কিউ এর দিকে। কারণ তোমার কাছে মনে হতে পারে যে এখানে তাপের পরিমাণটা তো কম, এখানেও তাপের পরিমাণটা বেশি, তো বেশি থেকে তো কমের দিকে হওয়ার কথা, কিন্তু না। আমরা বলতেছি তাপের প্রবাহ আসলে তাপের পরিমাণের উপর নির্ভর করে না। তাপের যে পরিমাণটা আছে এর উপর নির্ভর করে না। কার উপর নির্ভর করে? তাপমাত্রার উপর নির্ভর করে। তো আমরা সবসময় মাথায় রাখবো তাপের প্রবাহ তাপমাত্রার উপর নির্ভর করে, এর সবসময় উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রা থেকে প্রভাবিত হয়। তো লিখে নাও, তাপের প্রবাহ তাপমাত্রার উপর নির্ভর করে, তাপের পরিমাণের উপর নয়। তাপের পরিমাণের উপরে নয়। এরপর চলে আসো তাপমাত্রা কাকে বলে। তো তাপমাত্রার সঙ্গে বলা হচ্ছে যে তাপমাত্রা হচ্ছে এমন একটি তাপীয় অবস্থা যা ওই বস্তু হতে, কোন বস্তু? ধরে নাও এই পি বস্তুটা, ওই বস্তু হতে অন্য বস্তুতে তাপের প্রবাহ নিয়ন্ত্রণ করে। তার মানে পি বস্তু হতে আমি কি বস্তুতে তাপের প্রবাহ ঘটাবো এবং প্রবাহের অভিমুখ নির্দেশ করে। হ্যাঁ, তাপমাত্রা উচ্চ উচ্চ ছিল, এখানে তাপমাত্রা নিম্ন আছে। তো উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রার দিকে তাপের প্রবাহকে নির্দেশ করতেছে, তাপমাত্রা নির্দেশ করতেছে। এবং এই তাপের প্রবাহ কতক্ষণ পর্যন্ত চলবে? যতক্ষণ পর্যন্ত না দুইটা ব্যালেন্স হচ্ছে। তার মানে আমরা বলতে পারি যেহেতু এখানে তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াস ছিল, এখানে 40 ডিগ্রি সেলসিয়াস ছিল, তার মানে পি বস্তু হতে কি বস্তুর দিকে তাপের প্রবাহ ঘটবে, এটা তাপের প্রবাহের দিক। এবং কতক্ষণ হবে? যতক্ষণ না এটা 45 ডিগ্রি এবং এটা 45 ডিগ্রি হচ্ছে। পরবর্তী টপিকে চলে আসো, তাপীয় সমতা। তাপীয় সমতায় কি বলা হচ্ছে? যে অবস্থায় পরস্পরের সংস্পর্শে থাকা বস্তুগুলোর মধ্যে তাপের আদান প্রদান ঘটে না। আমরা আগের এক্সাম্পলটাই নেই। ধরে নাও এখানে 50 ডিগ্রি সেলসিয়াস, এখানে 40 ডিগ্রি সেলসিয়াস, তাপের প্রবাহ কি ঘটবে? অবভিয়াসলি ঘটবে, কারণ তাপমাত্রার পার্থক্য আছে। তো তাপমাত্রার পার্থক্য যেহেতু আছে, তাপের প্রবাহ হচ্ছে, সো এক সময় 45 45 হয়ে গেল। এখন যখন এটা 45 ডিগ্রি সেলসিয়াস, এটা 45 ডিগ্রি সেলসিয়াস, তখন কি আর তাপের প্রবাহ হবে? হবে না। এটাই হচ্ছে তাপীয় সমতা। লাইনটা আবার একটু পড়ো, কি বললো? যে অবস্থায় পরস্পরের সংস্পর্শে, ধরে নাও এটা সংস্পর্শে আছে থাকা বস্তুগুলোর মধ্যে তাপের আদান প্রদান ঘটে না, মানে ঘটবে না। কেন ঘটবে? দুটোই তো সমান হয়ে গেছে, ব্যালেন্স হয়ে গেছে, যেটা আমরা ইকুইলিব্রিয়াম বলি। তো এই কনসেপ্টটাকে বলা হচ্ছে তাপীয় সমতা বা সাম্য অবস্থা। এরপরে চলে আসো তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। কি বলতেছে? যে দুটি বস্তু যদি তৃতীয় কোনো বস্তুর সাথে তাপীয় সমতায় থাকে, তাহলে দুটো বস্তু, কোন দুটো বস্তু? ধরে নাও পি আর কিউ। পি একটা বস্তু, কি একটা বস্তু, এই দুটো বস্তু, তৃতীয় একটা বস্তু, তৃতীয় বস্তুটাকে আর, এর সাথে তাপীয় সাম্যাবস্থায় রয়েছে। তার মানে পিটা কিউ এর সাথে, আর এর সাথে সাম্য অবস্থায় আছে, কিউটা আর এর সাথে সাম্য অবস্থায় আছে। তাহলে প্রথমোক্ত বস্তু দুটি, তার মানে পি আর কিউ এর কথা বলতেছে, এরাও কি তাপেও সাম্য অবস্থায় থাকবে।
তার মানে ইনিশিয়াল আমরা একটা এক্সাম্পল ধরে নেই। প্রথমত আমরা ধরে নিচ্ছি যে পি তাপমাত্রা হচ্ছে 15 ডিগ্রি সেলসিয়াস, আর এর তাপমাত্রা আমরা 25 ডিগ্রি ধরে নেই, এবং কিউ এর তাপমাত্রা আমরা 50 ডিগ্রি ধরে নিচ্ছি। তাহলে মোট টেম্পারেচার কত হচ্ছে এখানে? 50, 25, 30, 40, তার মানে মোট হচ্ছে 90 ডিগ্রি সেলসিয়াস। এখন এখানে তাপের প্রভাব ঘটবে কিভাবে আমরা দেখি একটু। এখানে এটা আট তো আসলে 25 ডিগ্রি সেলসিয়াস, আর পিটা 15, তার মানে কি আট থেকে পির দিকে তাপের প্রভাব ঘটবে। আবার কিউ আছে 50-এ, আর আছে 25-এ, তার মানে কিউ থেকে আর এর দিকে তাপের প্রবাহ ঘটবে, এবং ঘটতে ঘটতে একসময় কি হবে, সবগুলা ব্যালেন্স হয়ে যাবে। এটাও 30 ডিগ্রি সেলসিয়াস হয়ে যাবে, এটাও 30 ডিগ্রি সেলসিয়াস হয়ে যাবে, এবং এটা কি হয়ে যাবে, 30 ডিগ্রি সেলসিয়াস হয়ে যাবে। তো এখানে বলা হচ্ছে, এবং দেখো পি আর কিউ এর মধ্যে একটা অন্তরক দেওয়া আছে, তার মানে পি আর কিউ পরস্পরের সংস্পর্শে নাই। পি আর কিউ কিছু কোথায় নাই, পরস্পরের সংস্পর্শে নাই। এখন বলতেছে পি আর কিউ পরস্পরের সংস্পর্শে কিন্তু নাই, এরা তৃতীয় একটা বস্তু আছে এর সাথে সাম্য অবস্থায় আছে। যদি এই দুটা বস্তু পরস্পরের সাথে আলাদা আলাদা ভাবে আরের সাথে সাম্য অবস্থায় থাকে, তাহলে পি আর কিউ একসময় সাম্য অবস্থায় থাকবে। তার মানে এটাই হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র, যেখানে বলা হচ্ছে যে প্রথম দুইটা বস্তু যদি 3 নম্বর কোনটা বস্তুর সাথে সাম্য অবস্থায় থাকে, তাহলে তিনটা বস্তুই পরস্পরের সাথে সাম্য অবস্থায় থাকবে। তাই আমি বলতে পারি পি ইকুয়াল টু কিউ ইকুয়াল টু আর, তিনটা আসলে সাম্য অবস্থায় রয়েছে। পরবর্তী কনসেপ্টে চলে আসো, তাপমাত্রার স্কেল। এবং তাপমাত্রা মাপার জন্য যে যন্ত্রটা ব্যবহার করা হচ্ছে সেটা হচ্ছে থার্মোমিটার। এবং তোমাদের বই তোমরা দেখবা যে তাপমাত্রা মাপার জন্য তিনটা স্কেল ব্যবহার করা হয়। প্রথম একটা স্কেল, যেটাকে আমি বলতে চাচ্ছি, ধরেন এটা সেলসিয়াস স্কেল, সেলসিয়াস। আরেকটা স্কেল আছে, ধরে নাও এটা হচ্ছে কেলভিন স্কেল, কেলভিন। এবং 3 নম্বর একটা স্কেল আছে, এটার দাম হচ্ছে ফারেনহাইট। এবং এই যে স্কেলগুলো আছে, এই স্কেলগুলোর একটা লোয়ার পয়েন্ট থাকে এবং একটা আপার পয়েন্ট থাকে। এখানে লোয়ার যে পয়েন্টটা আছে এটা আমি বলতেছি 0 ডিগ্রি সেলসিয়াস, আর আপার পয়েন্টটা 100 ডিগ্রি সেলসিয়াস। কেলভিন স্কেলে এই মানটা হচ্ছে 273 কেলভিন, এবং এখানে নামটা হচ্ছে 373 কেলভিন। ফারেনহাইট স্কেলে এই মানটা হচ্ছে 32 ফারেনহাইট, এবং আপার ভ্যালুটা হচ্ছে 212 ফারেনহাইট। এই তিনটে স্কেল তোমার বইয়ে দেওয়া আছে। তো এখন আমি চাচ্ছি আর একটা নতুন স্কেল আমরা ডিজাইন করব, যেটা আসলে বইয়ে দেওয়া নাই। এবং এই স্কেলের নাম হচ্ছে মিস্টার এক্স। এবং এই স্কেলে একটা আপার লিমিট দরকার আর লোয়ার লিমিট দরকার। ধরে নিচ্ছে আমাদের আপার লিমিট, লোয়ার লিমিট হচ্ছে 10, 10x। এবং লোয়ার লিমিট, আপার লিমিটটা ধরে নেই 110x নেওয়া যেতে পারে। এখন আমি যদি বলি যে এই প্রত্যেকটা স্কেলকে সমান ভাগে ভাগ করা হয়েছে, কিভাবে ভাগ করছি, সমান ভাগে ভাগ করছি, এবং কোনো একটা পয়েন্টে, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, অথবা এই একটা পয়েন্টে আমি আসলে এই স্কেলের মান বের করতে চাচ্ছি কোন একটা পয়েন্টের জন্য। ধরে নেই এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্টটা এটা হচ্ছে সি, এটা হচ্ছে কে, এটা হচ্ছে এফ, আর এটা হচ্ছে এক্স। এখন আমি কি করব, এই চারটে স্কেলের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করব। এখন সম্পর্কটা কিভাবে স্থাপন করা হয় আমরা দেখি। সম্পর্কটা আসে এইভাবে, যে স্কেলের মান বের করতে চাচ্ছি যে পয়েন্টে, সি পয়েন্টে, ওই স্কেল মাইনাস ওই স্কেলের সর্বনিম্ন বিন্দু কত, 0, ডিভাইডেড বাই ওই স্কেলের সর্বোচ্চ বিন্দু মাইনাস সর্বনিম্ন বিন্দু। সর্বোচ্চ বিন্দু হচ্ছে 100, সর্বনিম্ন বিন্দু হচ্ছে 0। ঠিক সেম ভাবে কেলভিন স্কেল দেখো, কেলভিন স্কেলের সর্বোচ্চ বিন্দু, সর্বনিম্ন বিন্দু কত, 273 কেলভিন। সর্বনিম্ন বিন্দু মানে সর্বোচ্চ বিন্দু 273 কেলভিন মাইনাস 373 কেলভিন মাইনাস 273। ফারেনহাইট স্কেলে যদি আমি চলে যাই, ফারেনহাইট স্কেলে আমি যদি বলি সর্বনিম্ন মান কত, 32, সর্বোচ্চ মান 212, এবং সর্বনিম্ন মান হচ্ছে 32।
এবং এটা আমার স্কেল, যেটা অ্যাকচুয়ালি বইয়ে দেওয়া নাই, এটা আমরা নিজের মতো বানিয়ে নিয়েছি। সো এটা কিরকম হবে, এক্স হবে, এক্স এর সর্বনিম্ন মান হচ্ছে 10, দেন সর্বোচ্চ মান হচ্ছে 110, সর্বনিম্ন মান হচ্ছে 10। এখন আসুন, আমি যদি আমাদের স্কেলের কথা বলি, আমরা বলতে পারি C/100, K-273/100, F-32/180। এখানে আমরা বলবো X-10/100। এখন আমরা যদি একটু মিনিমাইজ করা ট্রাই করি, আমরা এখানে বলতে পারবো C/5, K-273/5, K-32/9। আর আমরা যে স্কেলটা নিচ্ছি, সেই স্কেলটা হচ্ছে X-10/5। এবং দেখো, এটাই হচ্ছে ফর্মুলাটা, যেখানে অ্যাকচুয়ালি বই যেটা আছে এটা তো আমি নিজে ক্রিয়েট করতেছি। হুম, এটা আমি কেন ক্রিয়েট করতেছি, এটা বোঝার জন্য যে নর্মালি আমরা যদি নতুন স্কেল বানাই, তো ওই স্কেলটা বানাইলে ওটা আসলে ফর্মুলার সাথে কিভাবে অ্যাড হবে। তো সবসময় মাথায় রাখবো ওই স্কেলের মানটা ওই স্কেলের লোয়ার লিমিট ডিভাইডেড বাই আপার লিমিট বাই লোয়ার লিমিট। তো এখন এটাকে রাখতেছে না, কারণটা আমার লাগতেছে না। এখন আমরা কি করবো, আমরা বলবো C/5, K-273/5। সো এটা আমার একটা ইকুয়েশন আসবে। আবার আমি বলতে পারি K-273/5, F-32/9, এটা একটা ফর্মুলা। দেন আমি বলতে পারি C/5, F-32/9, এটা একটা ফর্মুলা। এখন এই যে ফর্মুলাটা আছে, এটাকে আমরা একটু সিম্পলিফাই করে যাচ্ছি। যদি এখানে 5 5 কাটা হয়, তাহলে আমি বলতে পারি C = K-273। একটু চেঞ্জ করে লিখতে পারি C+273। এটা হচ্ছে আমার ফর্মুলা, যেখানে আমি কি করতে পারি, পরিবর্তন দেখাচ্ছে আমি যে কোন একটা পরীক্ষায় কোশ্চেন যদি সেলসিয়াসে থাকে, ওটা কেলভিনে কিভাবে কনভার্ট করতে হয়। এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস মাথায় রাখবো, অনেক সময় তুমি যখন ম্যাথমেটিক্স করবা তখন দেখবা যে অনেক জায়গায় 1 ডিগ্রি = 1 কেলভিন লেখা থাকে। এখন এই দিকে তোমার কনফিউজিং লাগবে, তুমি একসময় দেখবা যে স্যার আপনি বলতেছেন এখানে হচ্ছে আমাকে সেলসিয়াসের সাথে 273 যোগ করলে তুমি কেলভিনে হবে, আবার এখানে আমি বলতেছি 1 ডিগ্রি = 1 কেলভিন। তো এই জিনিসটা কখন ইউজ করব, যখন কোশ্চেনে বৃদ্ধি বা হ্রাস এই টাইপ কোনো কিছু লেখা থাকবে। ফিগারে চলে আসো, আমি যদি তোমাকে এটা বলি, তুমি ধরে নাও এই পয়েন্টে আসছো, এই পয়েন্ট থেকে তুমি এই পয়েন্টে উঠছো, এটা 1 ডিগ্রি সেলসিয়াস, মানে বৃদ্ধি পাইছে। ঠিক সেম ভাবে কেলভিন স্কেলেও তুমি 1 ডিগ্রি সেলসিয়াসে উঠবা। তার মানে এই যে বৃদ্ধি পাওয়া, তার মানে একটা বৃদ্ধি তোমার সেলসিয়াস স্কেলে 1 ডিগ্রি বাড়া যে কথা, কেলভিন স্কেলে 1 ডিগ্রি বাড়া, এই একই কথা। যার কারণে বৃদ্ধি হোক অথবা হ্রাস হোক, নিচের দিকে হ্রাসও হইতে পারে, 1 ডিগ্রি = 1 কেলভিন। কিন্তু কোথাও যদি বৃদ্ধি হ্রাসের কথা না বলে পরিবর্তনের কথা বলা হয়, যে সেলসিয়াসকে কেলভিন, কেলভিনের সেলসিয়াসে কনভার্ট করো, তখন আমরা এই ফর্মুলাটা ইউজ করবো। এই হচ্ছে আমাদের আজকের লেকচার।